পৃথিবীতে যদি কোনো দেশ ভেবেই রাখতে পারত যে ইসরায়েল তার উপর কখনো হামলা করবে না, তাহলে তা ছিল কাতার। কাতার ছোট একটি দেশ এবং ইসরায়েলের জন্য কোনো হুমকি নয়। এর চেয়ে বড় বিষয় হলো কাতার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি এখানেই রয়েছে। তবে দোহার আকাশও কেঁপে উঠল। ইসরায়েলি বিমান হামলার ঝড় বয়ে যায় কাতারের রাজধানীর দিকে। স্যাটেলাইটে দেখা যায় দোহার আকাশরেখা কালো ধোঁয়ায় ঢেকে গেছে। বহুতল ভবনগুলি ঝড়ে ভেঙে পড়া, আগুনে পুড়ে গেছে। যে মুহূর্তে হামলা হয় পুরো শহরে এক অদ্ভুত স্থবিরতা নেমে আসে। হামলার লক্ষ্য ছিল হামাস নেতাদের বৈঠক। যুদ্ধবিরতি আলোচনার সময় এই হামলা চালানো হয়েছিল বলে কাতারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন। তবে এই হামলার ধ্বংসযজ্ঞ শুধু লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ থাকেনি। পাশের আবাসিক এলাকায় বিদেশি দূতাবাস ও স্কুলের কাছাকাছি থাকা ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাটেলাইটে দেখা যায় হামলার দক্ষিণে কিছু ভবন আংশিকভাবে ধসে পড়েছে এবং পুড়ে গেছে। ক্ষতি সত্ত্বেও কিছু ভবন দাঁড়িয়ে আছে, কিন্তু বিস্ফোরণের চিহ্ন স্পষ্ট। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে হামলায় 3টি মৃতদেহ এবং একজন নিরাপত্তা কর্মকর্তা শনাক্ত হয়েছে। তবে 2 জন এখনই নিখোঁজ। ফরেনসিক দল মানব দেহাবশেষের সাথে মিল খুঁজে বের করতে ব্যস্ত। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, এই হামলা কাতারি ভূখণ্ডের অভ্যন্তরে একটি বিপজ্জনক উত্তেজনার সূচনা করেছে। হামাস জানিয়েছে খলিল আল হাইয়ার ছেলে সহ তাদের 5 সদস্য নিহত হয়েছে। এই হামলা শুধু ধ্বংসের নয়, রাজনৈতিক ভূমিকাতেও নতুন টুইস্ট এনেছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবে অভিহিত করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, এটি যুদ্ধবিরতি এবং গাজা জিম্মিদের মুক্তির আশা ভেঙে দিতে পারে। নেতানিয়াহু হামলার পক্ষে সাফাই গিয়ে বলেছেন, হামাসই 7 অক্টোবরের হামলার মূল পরিকল্পনাকারী। তিনি কাতারকে সতর্ক করেছেন, হামাসকে বহিষ্কার না করলে আরও পদক্ষেপ নেওয়া হবে। দাবি করেছেন, ইসরায়েলের কাছে নিরাপদ আশ্রয়স্থল প্রমাণ রয়েছে। রাষ্ট্রপতি ট্রাম্পও এই হামলার নিন্দা জানিয়েছেন। তার মন্তব্য, এটি ইসরায়েল বা আমেরিকার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যায় না। তিনি স্বীকার করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কাতারকে মাত্র কয়েক মিনিট পর অবহিত করেছে, যখন হামলা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এই ঘটনা কেবল স্থানীয় নয়, পুরো অঞ্চলের জন্যই হুঁশিয়ারি। কাতারের শীর্ষ নেতাদের নিঃশ্বাস আটকে যাচ্ছে। ধ্বংসস্তূপের মধ্যে খোঁজ চলছে নিখোঁজদের। আন্তর্জাতিক মহলে উত্তেজনার ঢেউ। একদিকে ধ্বংস, অন্যদিকে নিখোঁজের আতঙ্ক এবং রাজনীতি সংক্রান্ত চাপ। এই হামলা প্রমাণ করে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা কতটা ভঙ্গুর। দোহা এখন কেবল ধ্বংসযজ্ঞের চিহ্ন নয়, এক ভয়ঙ্কর বার্তারও সাক্ষী। বার্তা স্পষ্ট, একটি দেশে হামলা মানেই পুরো অঞ্চলে অনিশ্চয়তা। 2 বছর ধরে ইসরায়েল গাজাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। 64,000-এর বেশি ফিলিস্তিনি মারা গেছে। ফিলিস্তিনের বাইরে ইসরায়েল লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানে তার যুদ্ধযন্ত্র ছড়িয়ে দিয়েছে। লেবাননে তারা স্কুল ছুটির সময় ভিড় পাট্টাপূর্ণ এলাকায় টেজারের বিস্ফোরণ ঘটায়। আরব দেশগুলো এখন বড় এক সংকটে আছে। তারা কি এক হয়ে প্রতিক্রিয়া দেখাবে? তারা কি বুঝবে যে গ্রেটার ইসরায়েলের স্বপ্ন তাদের সবার জন্য হুমকি? তারা কি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে, আমেরিকার ওপর চাপ দেবে, কিংবা এমন কোনো জোট বানাবে যেটা ইসরায়েলকে সামরিকভাবে চ্যালেঞ্জ করতে পারবে, নাকি আগের মতো চুপ করে বসে থাকবে? প্রথমবার পোল্যান্ডে রুশ ড্রোন হামলা, ইউরোপের আকাশে আগুনের সতর্কবার্তা। রাতের নীরবতা ভেঙে হঠাৎই গর্জন। পূর্ব পোল্যান্ডের লুবলিন অঞ্চলের ছোট্ট গ্রাম চোশনৌকা কেঁপে উঠল বিস্ফোরণে। প্রথমবারের মতো পোল্যান্ডের মাটিতে আঘাত হানল রাশিয়ার বিধ্বংসী শাহেদ ড্রোন। একাধিক বাড়িঘর ধ্বংস, ভেঙে পড়া দেয়ালের ধুলোয় ভরে গেল চারদিক। মানুষ দৌড়ে বেরিয়ে এলো রাস্তায়, অথচ কেউই বুঝে উঠতে পারল না এ যেন ইউক্রেনের যুদ্ধ এবার ছড়িয়ে পড়ল সরাসরি ন্যাটোভুক্ত দেশে। 19টি ড্রোন, আকাশ জুড়ে আতঙ্ক। পুলিশ সেনারা জানিয়েছে রাতভর অন্তত 19টি ড্রোন ঢুকে পড়ে তাদের আকাশ সীমায়। অবিলম্বে সতর্ক হয় ন্যাটো। আকাশে টহল শুরু করে F-35 যুদ্ধ বিমান। বসানো হয় আধুনিক প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা। বেশিরভাগ ড্রোন প্রতিহত করার দাবি করেছে পুলিশ সেনারা, কিন্তু কিছু ড্রোন ভেদ করেই ঢুকে পড়ে, আর তার ধ্বংসযজ্ঞের সাক্ষী হল চোশনৌকা। টাস্কের বিস্ফোরক মন্তব্য। হামলার পর সরব হলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী। তিনি বললেন, রাশিয়া মুক্ত বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। স্পষ্টতই এটি শুধু একটি ড্রোন হামলা নয়, বরং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সরাসরি ন্যাটোভুক্ত একটি দেশে আগ্রাসন। পরিস্থিতি নিয়ে তিনি ইতিমধ্যেই ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে কথা বলেছেন।
আভাস মিলেছে ন্যাটোর 4 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পোল্যান্ডকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত জোটের দেশগুলো। অস্বীকার, অজুহাত আর সীমান্ত বন্ধ। কিন্তু রাশিয়ার পাল্টা দাবি ভিন্ন। পোল্যান্ডে অবস্থিত রুশ দূতাবাসের প্রধান আন্দ্রে ওদেস একে পুরোপুরি অস্বীকার করেছেন। বলেছেন ড্রোনগুলো যান্ত্রিক ত্রুটির কারণে সরে গিয়ে পোল্যান্ডে ঢুকে পড়েছে। তবে আরও বিস্ময়কর দাবি এলো বেলারুশ থেকে। তাদের ভাষায় সবটাই ছিল দুর্ঘটনা। কিন্তু সেই দাবির পরপরই পোল্যান্ড সীমান্ত বন্ধ করে দিল বেলারুশ ও লিথুয়ানিয়ার সঙ্গে। ইউরোপের কড়া প্রতিক্রিয়া। পোলিশ প্রেসিডেন্ট ক্যারল নির্কিয়া ঘোষণা করেছেন 48 ঘন্টার মধ্যে ন্যাটোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হবে। অন্যদিকে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লেয়েন ইউরোপীয় সংসদে দাঁড়িয়ে জানালেন রাশিয়ার বিরুদ্ধে 19তম নিষেধাজ্ঞা জারির প্রস্তুতি চলছে। তিনি বললেন রাশিয়া কূটনীতির পথ ছেড়ে আগ্রাসনের পথে হাঁটছে। পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন তার সর্বশেষ উদাহরণ। ইউক্রেনের সতর্কবার্তা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সরব। তিনি বললেন পোল্যান্ডে হামলা চালিয়ে রাশিয়া পশ্চিমাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এখনই রাশিয়াকে দমন করার সময়। তার বক্তব্য স্পষ্ট করে দিল ইউক্রেন আর একা নয়, এবার ন্যাটোর ভেতরে ঢুকেছে আগুন। ড্রোনের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছে ছোট্ট গ্রাম চোষ্নোকা, কিন্তু আসলে কাঁপুনি এখন গোটা ইউরোপে। প্রথমবার রাশিয়ার ড্রোন সরাসরি ন্যাটোভুক্ত দেশে আঘাত হানল। এখন প্রশ্ন, এই আগুন কি সীমান্ত পেরিয়ে পুরো ইউরোপেই গ্রাস করবে, নাকি ন্যাটো প্রতিশোধের জবাবে ইতিহাসের নতুন অধ্যায় লিখবে? বিশ্বের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল অস্ত্র প্রতিযোগিতা চলছে। 2024 সালে দেশগুলি তাদের সামরিক খাতে একটি রেকর্ড $2.7 ট্রিলিয়ন ঢেলে দিয়েছে। এমন সময়ে যখন তারা মহামারী ঋণে ডুবে মুদ্রাস্ফীতির সঙ্গে লড়াই করছে এবং তাদের অবকাঠামো ভেঙে পড়ছে। কিন্তু কেন এই প্রতিযোগিতা এবং এর মূল্য কতটা ভয়াবহ হতে পারে? আমেরিকার সাধারণ বাজেটের বাইরে তারা জরুরি খরচের জন্য $30.6 বিলিয়ন বরাদ্দ করেছে, যা পৃথিবীর অধিকাংশ দেশের সামরিক বাজেটের চেয়েও বেশি। এই বিশাল খরচের এক বড় অংশ যাচ্ছে ইউক্রেনের সাহায্যে, যা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে। ইউক্রেনের 155 মিনি গোলাবারুদ ব্যবহার 1 বছরে আমেরিকার উৎপাদনের সমান, এবং তা সরবরাহ করতে আমেরিকার কারখানাগুলো বর্তমানে অতি দ্রুত গতিতে কাজ করছে। এই ব্যবহার আমেরিকার সাধারণ জনগণের জন্য বড় বোঝা হয়ে উঠছে, কিন্তু এটি আধুনিক যুদ্ধের অঙ্কের অংশ। চীনের সামরিক খরচও অবাক করার মতো বেড়েছে। তাদের সরকারি বাজেট 2025 সালে $296 বিলিয়ন হলেও বাস্তবে এই খরচ প্রায় $450 বিলিয়ন হতে পারে। চীন এখন বিশ্বের বৃহত্তম নৌবাহিনী তৈরি করেছে এবং তাদের পারমাণবিক অস্ত্রাগারও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে আমেরিকা প্রতিক্রিয়া দেখাতে প্রায় $1 বিলিয়ন খরচ করছে। এই একটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দাবা খেলা তৈরি করছে। ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানি অন্যতম প্রধান উদাহরণ। 2022 সালে রাশিয়ার আক্রমণের পর জার্মানি তাদের সামরিক বাজেট দ্বিগুণ করতে প্রস্তুত হয়েছে এবং একটি 100 বিলিয়ন ইউরোর বিশেষ তহবিল ঘোষণা করেছে। অন্যদিকে সুইডেন, যে দেশটি দীর্ঘদিন ধরে নিউট্রাল ছিল, এখন ন্যাটোতে যোগ দিয়েছে এবং তাদের সামরিক খাতে 40% বৃদ্ধি করেছে। সুইডেন এবং সুইজারল্যান্ডের মতো দেশগুলি নিজেদের সুরক্ষিত করতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, অথচ তাদের অর্থনীতি বড় চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। যতই দেশগুলো নিজেদের শক্তিশালী করার চেষ্টা করছে, ততই তাদের মধ্যে যুদ্ধের ঝুঁকি বাড়ছে। একদিকে চীন এবং রাশিয়া তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছে, অন্যদিকে ইউরোপ এবং আমেরিকা নিজেদের সুরক্ষিত রাখতে আরো বেশি খরচ করছে। তবে এই অর্থের পরিমাণ এত বেশি যে তাদের নিজেদের অর্থনৈতিক অবস্থা সংকটের মধ্যে পড়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ, জাপান 2024 সালে তার ইতিহাসের সবচেয়ে বড় সামরিক বাজেট ঘোষণা করেছে, যদিও দেশটি বিপুল ঋণের মধ্যে ডুবে আছে। বিশ্বের প্রতিটি দেশ যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, কিন্তু বাস্তবে তা তাদের জন্য অসম্ভব হতে পারে। আধুনিক যুদ্ধের খরচ এত বেশি যে প্রতিটি গোলাবারুদ, প্রতিটি যুদ্ধ বিমান, প্রতিটি রকেট অত্যধিক দামের হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে যখন সেমিকন্ডাক্টর বা অন্যান্য প্রযুক্তি উৎপাদনে সমস্যা দেখা দেয়, তখন অস্ত্র উৎপাদন বিলম্বিত হয়। এমন পরিস্থিতিতে সামরিক প্রস্তুতি নেওয়ার খরচ জাতীয় অর্থনীতিকে গভীর সংকটে ফেলতে পারে।
এখন প্রশ্ন ওঠে, এই প্রস্তুতি কি সত্যিই তাদের নিরাপত্তা নিশ্চিত করবে, নাকি এটি কেবল নিজেদের ধ্বংসের দিকেই নিয়ে যাবে? যুদ্ধের প্রস্তুতির নামে দেশগুলো কি তাদের নিজেদের অস্তিত্ব বিপদের মধ্যে ফেলে দিচ্ছে? একে অপরের বিরুদ্ধে অস্ত্র তৈরি করার প্রতিযোগিতা, যা একটি অব্যাহত আক্রমণাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করছে, তা একদিন গোটা পৃথিবীকে বিপদের মধ্যে ফেলতে পারে। ইসরায়েলের রামন বিমানবন্দরে দ্বিতীয় হামলা, এক নতুন শক্তির উত্থান। ইয়েমেনি বাহিনী এবার তাদের শক্তি নতুন করে প্রমাণ করেছে। ডিমোনায় সাইরেন বেজেছে। গাজায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে এবং সানায় ইসরায়েলের বিমান হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রী ও কয়েকজন মন্ত্রী নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলকে লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। ইসরায়েলি চ্যানেল 40 নিশ্চিত করেছে, ইয়েমেনি ড্রোন হামলার কারণে রামন বিমানবন্দরের ভিতরে একটি বিস্ফোরণ ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে পুরো এলাকা জুড়ে একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, বিমানবন্দরের আশেপাশে সাইরেন বাজানো হয়েছে এবং ইসরায়েলি কর্তৃপক্ষ ওই এলাকার আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ইসরায়েলি মিডিয়া আরও জানিয়েছে যে ইয়েমেনি বাহিনীর আরেকটি ড্রোন হামলার পর দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন স্থানে সাইরেন বাজানো হয়েছে। ডিমোনা এলাকায় এবং রোটেম শিল্প অঞ্চলের কাছে সম্ভাব্য ড্রোন অনুপ্রবেশের আশঙ্কায় দক্ষিণ নেগেভ অঞ্চলেও অতিরিক্ত সাইরেন বাজানো হয়েছে। একটি ইসরায়েলি মিডিয়া প্ল্যাটফর্ম জানিয়েছে, ড্রোনটি মূলত ডিমোনা পারমাণবিক গবেষণা কেন্দ্রকে লক্ষ্য করেছিল, কিন্তু তা আটকানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, 3টি ভিন্ন ইয়েমেনি ইউএভি বিভিন্ন দিক থেকে ইসরায়েলের আকাশসীমায় উৎক্ষেপণ করা হয়েছে এবং অনুপ্রবেশ করেছে। 7 সেপ্টেম্বর ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তাদের ইউএভি ইউনিট একটি বড় অভিযান পরিচালনা করেছে এবং একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। তাদের ড্রোনগুলি নেগেভের রামন বিমানবন্দরে সরাসরি আঘাত করতে সক্ষম হয়েছে, যার ফলে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া উম্মে আল রাশরাশ, আসকালান, ইজদুদ এবং ইয়াফার বিভিন্ন স্থানে আরও আক্রমণ চালানো হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী সমস্ত বিমান সংস্থাকে সতর্ক করেছে যে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের বিমানবন্দরগুলি অনিরাপদ এবং ক্রমাগত লক্ষ্যবস্তু হতে পারে। তারা জোর দিয়ে বলেছেন যে এর ফলে যে কোনো পরিণতির জন্য তারা দায়ী নয়। ইসরায়েলের দৈনিক মারিফ পরামর্শ দিয়েছে, 7 সেপ্টেম্বর ইয়েমেন থেকে শুরু হওয়া ড্রোন হামলা রামন বিমানবন্দরে আঘাত করেছে, তা গুরুতর প্রতীকী এবং দৃশ্যমান প্রতিক্রিয়া বহন করে। তারা উল্লেখ করেছে যে এর প্রভাব দৃশ্যমান ক্ষতির চেয়ে কম, কিন্তু বিমান চলাচলের উপরে নৈতিক এবং প্রতীকী গুরুত্ব অনেক বেশি। পত্রিকায় আরও বলা হয়েছে যে আন্তর্জাতিক গণমাধ্যম ভুল করে বেন গুরিয়নের মতো অন্য একটি ইসরায়েলি বিমানবন্দরে হামলার খবর দিতে পারে। রামন বিমানবন্দরে হামলার ফলে বিদেশি বিমান সংস্থাগুলিও, যাদের মধ্যে ইতোমধ্যে ইসরায়েলে ফ্লাইট শুরু হয়েছে, তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হতে পারে। মারিফ গত মে মাসের ঘটনাও স্মরণ করিয়েছে, যখন ইয়েমেনি সশস্ত্র বাহিনী কর্তৃক নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত করতে সক্ষম হয়। তারপরে ইসরায়েলি কর্তৃপক্ষ বিদেশি বিমান সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজি করাতে তৎপর হয়, যাতে দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে ফ্লাইট পুনরায় শুরু করা যায়। ইয়েমেনি ড্রোনের আঘাত, ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে রামন বিমানবন্দরে বিস্ফোরণ। এক ভয়াবহ মুহূর্ত যখন ইসরায়েলি আকাশসীমা ভেদ করে একটি ইয়েমেনি ড্রোন দক্ষিণ ফিলিস্তিনের রামন বিমানবন্দরে আঘাত হানে। একটি সাধারণ দিনেই একটি ড্রোন ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে পৌঁছে যায় তার লক্ষ্যবস্তুতে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করেছে ইয়েমেনি শক্তি। 7 সেপ্টেম্বর সকালে ইয়েমেনি ড্রোনটি ফিলিস্তিনের আকাশসীমা অতিক্রম করে দক্ষিণ ফিলিস্তিনের রামন বিমানবন্দরে হামলা চালায়, যেটি ছিল একেবারে অপ্রত্যাশিত। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ফুটেজে দেখা যায় ড্রোনের বিস্ফোরণ এবং পরবর্তীতে সেই জায়গা থেকে ধোঁয়া উঠে আসছে। ঘটনা যেন আকস্মিক, যা ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থা ভেদ করতে সফল হয়েছে। এটি কেবল একটি আক্রমণ নয়, ইয়েমেনের শক্তির বার্তা। ইসরায়েলি মিডিয়া জানায়, ইয়েমেন থেকে উৎক্ষেপিত চতুর্থ ড্রোনটি রামন বিমানবন্দরের যাত্রী টার্মিনালে আঘাত হানে। এই হামলার ফলে 2 জন বসতি স্থাপনকারী আহত হন। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা এতদিন অপ্রতিরোধ্য বলে পরিচিত ছিল, তা এবার ভেঙে পড়ল। এই হামলা বিশ্বের কাছে এক শক্তিশালী বার্তা হয়ে উঠেছে ইয়েমেনি প্রতিরোধের শক্তি। তারা যেভাবে তাদের ড্রোনগুলিকে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ভেতর দিয়ে পাঠাতে সক্ষম হয়েছে, তা ইসরায়েলের জন্য বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
পূর্বে থামানো হয়েছিল 3টি ড্রোন, যদিও ইয়েমেন থেকে উৎক্ষেপিত 3টি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বাধা পেয়েছিল, কিন্তু চতুর্থ ড্রোনটি ইসরায়েলের শীর্ষ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম হয়। এটা প্রমাণ করে যে ইয়েমেনি বাহিনী তাদের শক্তি এবং কৌশলকে আরও উন্নত করেছে, তাদের প্রতিরোধের ক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। আকাশপথে চলাচল বন্ধ। হামলার পর বিমানবন্দর কর্তৃপক্ষ আকাশপথে চলাচল বন্ধ করে দেয়। বিমানবন্দর থেকে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তার জন্য বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে ঘটনাস্থলে কোনো বড় ধরনের ক্ষতি হয়নি এবং তেমন কোনো বড় ধ্বংসাত্মক প্রভাবও দেখা যায়নি। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে পাল্টা হামলা জোরদার করার অঙ্গীকার করেছে। হুথি সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ মুফতা এক বিবৃতিতে বলেছেন, আমরা পিছু হটব না, আমরা আমেরিকান, ইসরায়েলি, ব্রিটিশ এবং আরব ইহুদিদের জন্য কাঁটা হয়ে থাকব। বিশ্বের সামনে ইয়েমেনি শক্তির উত্থান। এ হামলা শুধু একটি আক্রমণ নয়, এটি ইয়েমেনি প্রতিরোধের শক্তির জাগরণ। ইয়েমেনের নয়া কৌশল ফিলিস্তিন ও ইসরায়েল ইস্যুতে নতুন মাত্রা যোগ করেছে। ইসরায়েল যেভাবে প্রায় অপরাজেয় ছিল, ইয়েমেনি ড্রোন তার গর্বে চির ধরিয়ে দিয়েছে। ইয়েমেনের সামরিক সক্ষমতা ও প্রতিরোধের বার্তা। ইয়েমেনি ড্রোন হামলার মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে, শক্তির মাপকাঠি শুধু বড় অস্ত্র নয়, কৌশল এবং প্রযুক্তিতেও শীর্ষে থাকতে হবে। ইয়েমেন এই হামলার মাধ্যমে পৃথিবীকে দেখিয়েছে যে তাদের প্রতিরোধ বাহিনী কতটা শক্তিশালী এবং বিশ্ব শক্তির মুখোমুখি দাঁড়াতে তারা সক্ষম। সানায় হুথি প্রধানমন্ত্রীকে হত্যা, আতঙ্কে ইসরায়েল, আগুনে জ্বলে উঠল ইয়েমেন। আকাশের বুক চিরে গর্জন শোনা গেল সানায়। এক মুহূর্তে মৃত্যু নেমে এলো হুথি সরকারের প্রধানমন্ত্রীর ওপর। আহমেদ গালেব আল রাহবি ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারালেন, কিন্তু তার মৃত্যুই যেন ইয়েমেনিদের রক্তে আগুন জ্বালিয়ে দিল, রাস্তায় নামিয়ে আনল লাখো মানুষকে। আতঙ্কে নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মুখে দৃশ্যত শক্তির বুলি থাকলেও ভেতরে ভেতরে জেগে উঠেছে আতঙ্ক। প্রতিবেদন বলছে, নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকগুলো হঠাৎ করে সরিয়ে নেওয়া হয়েছে অজ্ঞাত গোপন স্থানে। রাজধানী নিরাপদ বাংকার ছেড়ে ছুটে গেছে মন্ত্রীরা, কারণ একটাই, হুথিদের প্রতিশোধের ভয়। এ যেন যুদ্ধক্ষেত্রে শিকারী নিজেই শিকারে পরিণত হওয়ার গল্প। 28 আগস্ট বৃহস্পতিবার সানার বুকে একটি সাধারণ কর্মশালা চলছিল। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী আল রাহবি এবং তার মন্ত্রিসভার সদস্যরা। ঠিক সেই সময় আঘাত হানল ইসরায়েলি বাহিনী। মুহূর্তেই রক্তে ভেসে গেল সভাকক্ষ। কয়েকজন মন্ত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে, আর প্রধানমন্ত্রী মারা গেলেন ঘটনাস্থলে। ইসরায়েল পরে ঘোষণা দিল, আমরা কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত করেছি। হুথিরা ইরানের প্রতিনিধি, তারা আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। কিন্তু সানার রাস্তায় মানুষের চোখে দেখা গেল অন্য চিত্র। প্রতিশোধের শপথ। হুথির রাজনৈতিক নেতা দাঁড়িয়ে বললেন, শত্রু আমাদের কষ্ট দিয়েছে, কিন্তু আমরা ঈশ্বরের সামনে, শহীদ পরিবারগুলোর সামনে প্রতিজ্ঞা করছি, এই রক্তের প্রতিশোধ নেব। গভীর যন্ত্রণার ভেতর থেকে জন্ম নেবে আমাদের বিজয়। তার কণ্ঠ যেন বজ্রপাতের মতো কাঁপিয়ে দিল ইয়েমেনের আকাশ। শুক্রবার সানার রাজপথ ভরে গেল মানুষে মানুষে, হাতে পতাকা, মুখে স্লোগান। লাখো কণ্ঠ একসাথে ঘোষণা দিল, ইসরায়েলের হামলা দুর্বল, আমাদের অবস্থান থেকে তারা আমাদের সরাতে পারবে না। মানুষ চিৎকার করে বলল, তুমি দুর্বল জায়নিস্ট সত্তা। সামনে দাঁড়িয়ে আছে ইয়েমেন, সেই ইয়েমেন যে পাহাড়ের মতো অটল, যাকে দুনিয়া কখনো দমন করতে পারেনি। বিক্ষোভ যেন কেবল প্রতিবাদ নয়, বরং আসন্ন ঝড়ের পূর্বাভাস। ইয়েমেনের শক্তি, ইসরায়েলের ভয়। ইসরায়েল ভেবেছিল আঘাত হেনে তারা হুথিদের মাথা কেটে ফেলেছে, কিন্তু বাস্তবতা উল্টো। আজ ইয়েমেনের মানুষ আরো ঐক্যবদ্ধ, আরো আগুনে। যে জাতি বহু বছর ধরে যুদ্ধ সহ্য করে টিকে আছে, সেই জাতি কোনো হামলায় দমবে না। ইসরায়েল জানে, ইয়েমেন শুধু মরুভূমি নয়, এটি অদম্য পর্বত। আর সেই পর্বত যদি প্রতিশোধের জন্য গর্জে ওঠে, তবে দখলদারদের নিরাপত্তা বাংকারও কেঁপে উঠবে। সানার রাস্তায় জ্বলেছে প্রদীপ, শোনা গেছে প্রতিজ্ঞার স্লোগান। একদিকে আতঙ্কের গোপন বৈঠকে লুকিয়ে আছে ইসরায়েলি মন্ত্রিসভা, আর অন্যদিকে ইয়েমেনের জনতা বুক উঁচু করে বলেছে, আমরা প্রতিশোধ নেব, এই মৃত্যু বৃথা যাবে না। যুদ্ধের কাহিনীতে নতুন অধ্যায় লেখা হলো, যেখানে ইসরায়েলের গর্ব রূপ নিল ভয়, আতঙ্কে, আর ইয়েমেনিদের বেদনা পরিণত হলো শক্তিতে। ভুলগুলিতেই ইসরায়েলি সেনাদের মৃত্যু। দৃশ্যপটে সবচেয়ে নাটকীয় চিত্রটি আসছে ইসরায়েল থেকে, যেখানে সেনারা শত্রুর গুলিতে নয়, বরং নিজেদের গুলিতেই ধ্বংস হচ্ছে একের পর এক।
আইডিএফ নিজেই স্বীকার করেছে, গাজায় আগ্রাসন শুরুর পর থেকে অন্তত ৭৮ জন কর্মকর্তা প্রাণ হারিয়েছেন ফ্রেন্ডলি ফায়ারে, সামরিক পরিভাষায় যাকে বলা হয় মিসফায়ার। বাস্তবে তা হয়ে উঠছে এক অদ্ভুত অভিশাপ। গাজার যুদ্ধে ইসরায়েলের ক্ষয়ক্ষতির হিসাব এখন তেল আবিবের বুক কাঁপাচ্ছে। এখন পর্যন্ত নিহত হয়েছে মোট ৮৯৯ জন সেনা, যাদের মধ্যে ৪৫৫ জন স্থল অভিযানে। আহতদের সংখ্যা পৌঁছেছে ৬,২১০-এ, যার মধ্যে ৯২৫ জনের অবস্থা গুরুতর। শুধু স্থল অভিযানে আহত ২,৮৮০ সেনা, আর তাদের মধ্যে অন্তত ৫৫২ জন মৃত্যুর মুখে লড়াই করছে। এমন রক্তক্ষয়ী অঙ্ক ইসরায়েলের সামরিক শক্তিকে প্রশ্নের মুখে ফেলছে। কেফির ব্রিগেডের সিমসন ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার লেফটেন্যান্ট ওরি নিহত হয়েছেন গাজা উপত্যকার দক্ষিণাংশে এক বিস্ফোরণে। সেনাবাহিনী স্বীকার করেছে, কিন্তু কারণ খোলাসা করেনি। এই এক মৃত্যু যোগ হয়ে গেল আগের দীর্ঘ তালিকায়, আর সংখ্যা দাঁড়ালো ৮৯৯-এ। কিন্তু আসল টুইস্ট অন্য জায়গায়। এর মধ্যে অন্তত ৩১ জন সেনা নিজেরাই মারা গেছে নিজেদের গুলিতে। একটি লজ্জাজনক সত্য যা জুলাই মাসেই জানিয়েছিল ইসরায়েলি আর্মি রেডিও। যখন আইডিএফ নিজের আগুনেই জ্বলছে, তখন ফিলিস্তিনি যোদ্ধারা দেখাচ্ছে তাদের অদম্য শক্তি। সুড়ঙ্গ থেকে হানা, হঠাৎ মর্টার বর্ষণ, বিস্ফোরণ আর গেরিলা আক্রমণে তারা কাবু করে তুলছে আধুনিক অস্ত্রে সজ্জিত ইসরায়েলি বাহিনীকে। গাজার রাস্তায় প্রতিটি বাঁক যেন ফাঁদ, প্রতিটি ছায়া যেন খাপকে মেরে থাকা এক প্রতিরোধ যোদ্ধা। ইসরায়েলি সেনারা যখন শহরের ভেতরে ঢোকার চেষ্টা করছে, তখন আল কাসাম ব্রিগেড কিংবা ইসলামিক জিহাদের লড়াই প্রতিটি পদক্ষেপ করছে দুর্বিষহ। এ কারণেই এত ক্ষয়ক্ষতি। নতুন পরিকল্পনা, নতুন ভয়। সব ব্যর্থতা সত্ত্বেও ইসরায়েল সরকার থামছে না। গাজা সিটি পুরোপুরি দখলের ঘোষণা দিয়েছে তারা। ইতিমধ্যেই জৈতুন ও জাবালিয়া এলাকায় সেনারা অভিযান চালাচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস পরিকল্পনা অনুমোদন করেছেন, সেপ্টেম্বরের শুরুতে ডাকা হচ্ছে আরও ৬০,০০০ রিজার্ভ সেনা, যেন যুদ্ধক্ষেত্রের ঢাল হিসেবে নামানো হয় নতুন তরুণদের। কিন্তু ফিলিস্তিনিরা শুধু লড়াই করছে না, তারা লড়াই করছে নিজের ঘরে, নিজের মাটি, নিজের অস্তিত্ব রক্ষার জন্য। দৃশ্যপট যেন কোনো যুদ্ধ চলচ্চিত্র। একদিকে বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী, অন্যদিকে হাতে গোনা অস্ত্র আর সীমিত সম্পদ নিয়ে প্রতিরোধ যোদ্ধারা। কিন্তু ফলাফলে উল্টো চিত্র। ইসরায়েল হারাচ্ছে সেনা, ফিলিস্তিনিরা হারাচ্ছে জীবন, অথচ লড়াইয়ের ময়দান জুড়ে বাজছে একটাই সুর: প্রতিরোধ কখনো শেষ হয় না। ইসরায়েলি বাহিনী সত্যিই নিজের অস্ত্রেই নিজেকে ধ্বংস করছে, নাকি গাজার অন্ধকার সুড়ঙ্গ থেকে আসা প্রতিরোধের গর্জন তাদের ভুলগুলো আরও বাড়িয়ে দিচ্ছে? ইরান, মহাসাগরের বুক কাঁপানো শক্তির মহড়া। আকাশে সূর্য ঝলমল করছে, অথচ সমুদ্রের বুক যেন থরথর করে কাঁপছে। কারণ সেখানে হাজির হয়েছে এক অপ্রতিরোধ্য শক্তি, ইরান। টেকসই শক্তি 1404। এই নামের মহড়ায় ভারত মহাসাগর আর ওমান সাগরের ঢেউয়ের উপর নেমে এসেছিল যুদ্ধের এক সিনেম্যাটিক দৃশ্য। ঢেউয়ের ওপরে বজ্রপাত। ক্যামেরা যখন ঘুরল, দেখা গেল ইরানি নৌবাহিনীর জাহাজ, সাবমেরিন, যুদ্ধবিমান আর উপকূলীয় ব্যাটারি একই তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। আকাশ থেকে নামল ড্রোন, পানির বুক থেকে ছুটল ক্ষেপণাস্ত্র। একসাথে, একই মুহূর্তে লক্ষ্যবস্তু ভেঙে চূর্ণ। ক্ষেপণাস্ত্রের ঝড়। মহড়ায় নাসর, কাদের আর কাদির ক্ষেপণাস্ত্র ছুটল বিদ্যুতের গতিতে। সাবালান আর গানেভে যুদ্ধ জাহাজ একসাথে ক্ষেপণাস্ত্র ছুড়ল, যেন সমুদ্র জুড়ে বজ্রপাত হচ্ছে। কাদের উপকূলীয় ব্যবস্থা সরাসরি আঘাত করল শত্রুর কল্পিত ঘাঁটিতে। বার্তা স্পষ্ট: ইরান এক ডোমেইনে নয়, বহু ডোমেইনে আঘাত হানতে পারে। আরও এক ধাপ এগিয়ে বাভার 5 কামিকাজে ড্রোন ভেসে গেল ৪০০ কিলোমিটার, তারপর নিখুঁতভাবে ধ্বংস করল লক্ষ্যবস্তু। মুহূর্তটি ছিল বিদ্যুতের মতো রোমাঞ্চকর। ড্রোন আর ক্ষেপণাস্ত্র একসাথে আঘাত করল, একই নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধের চূড়ান্ত নমুনা। রিয়ার অ্যাডমিরাল আব্বাস হাসানি গর্বের সঙ্গে বললেন, মহড়ায় ব্যবহৃত প্রতিটি অস্ত্র, প্রতিটি ব্যবস্থা ইরানের নিজস্ব মাটিতে তৈরি। এটা শুধু যুদ্ধের প্রস্তুতি নয়, এ ইরানের আত্মনির্ভরতার ঘোষণা। বিদেশি প্রযুক্তি নয়, বিদেশি ভরসা নয়, নিজেদের হাতে গড়া অস্ত্রেই ইরান দাঁড়িয়ে আছে শক্তির পাহাড় হয়ে।
ইরানি মিডিয়া জানালো এই মহড়ায় উন্নত ইলেকট্রনিক পাল্টা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। প্রতিটি আঘাতের সঙ্গে শত্রুর উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয়েছে এক কঠিন বার্তা, আমরা প্রতিরোধে আছি, আমরা প্রস্তুত। ঠিক তখনই বিশ্ব রাজনীতি উত্তপ্ত। ইরান যখন মহাসাগরে নিজের শক্তি দেখাচ্ছে, ইউরোপ তখন তেহরানকে চাপ দিচ্ছে পারমাণবিক কর্মসূচি নিয়ে, সমাধান না পেলে শাস্তির হুমকি। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল অভিযোগ করছে ইরান নাকি গোপনে পারমাণবিক বোমার পথে হাঁটছে। এই বছরের জুনে 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় মার্কিন ইসরায়েলি হামলার পর সেই অভিযোগ আরও গভীর হয়েছে। কিন্তু ইরানের জবাব এসেছে ক্ষেপণাস্ত্রের গর্জনে, ড্রোনের আঘাতে, সমুদ্রের ঢেউ কাঁপিয়ে। এই শুধু মহড়া নয়, ঢেউয়ের শব্দের সাথে মিশে গেছে ক্ষেপণাস্ত্রের গর্জন, আকাশের নীল ভেদ করেছে ড্রোনের ডানা। প্রশ্ন একটাই, কে থামাবে ইরানকে? কারণ সমুদ্র সাক্ষী, আকাশ সাক্ষী, ইরান আজ শুধু প্রস্তুত নয়, ইরান অপ্রতিরোধ্য। রাতের আকাশ যেন রণাঙ্গনের ক্যানভাস, আগুনের লেলিহান শিখা আকাশে লিখে দিচ্ছে প্রতিরোধের কবিতা। গাজা উপত্যকায় হামাস ও তার মিত্ররা যেন একসাথে শপথ করেছে, ইসরায়েলি সেনাদের জন্য এই ভূমি হবে আগুনের ফাঁদ। আইডিএফ এর সাঁজোয়া যানগুলো খান ইউনিসের রাস্তায় প্রবেশ করতেই শুরু হয় এক অদৃশ্য শিকারী খেলা। আল কাসাম ব্রিগেডের গেরিলা যোদ্ধারা নীরবে ঘিরে ফেলে লক্ষ্যবস্তু। মুহূর্তের মধ্যে গর্জে ওঠে মশাল, শেল, ধোঁয়া আর আগুনে মিলিয়ে যায় ধাতব দানবগুলো। প্রতিটি বিস্ফোরণ যেন আকাশে লেখা এক বার্তা, গাজা আত্মসমর্পণ করবে না। এদিকে শুধু হামাসই নয়, ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেডও প্রবল আঘাত হানে। তারা জানিয়েছে খান ইউনিসের আল আরনাব স্ট্রিটে আইডিএফ এর অনুপ্রবেশ ঠেকাতে এক সামরিক যান উড়িয়ে দিয়েছে। গাজা শহরের জেইতুন এলাকায়ও নতুন অভিযানের মুখে প্রতিরোধ যোদ্ধারা ঝাঁপিয়ে পড়ে, টার্গেট করে আইডিএফ এর সমাবেশ ও যানবাহন। এদিকে এই আক্রমণগুলো এসেছে এমন সময়ে যখন ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়ালজামের গাজা দখলের পরিকল্পনা চূড়ান্ত করেছেন। জেনারেল স্টাফ ফোরাম, শিনবেট এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি গাজা বিজয়ের রূপরেখা অনুমোদন করেছেন। উদ্দেশ্য স্পষ্ট, গাজার মাটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নেওয়া। কিন্তু যুদ্ধের কাগজে আঁকা পরিকল্পনা মাটিতে এসে যখন বাস্তবতার মুখোমুখি হয়, তখন ইতিহাস বলে গাজার গলিপথে দখলদারের ভাগ্য বদলে যায়। বিশ্বজুড়ে নিন্দা প্রতিবাদের মাঝেও ট্যাঙ্কের শিকল আর বুটের শব্দে গাজার মাটি কাঁপছে। ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা নেতানিয়াহুর দখল পরিকল্পনা অনুমোদন করেছে, যা অন্তর্ভুক্ত করছে ব্যাপক স্থানান্তর, মানবিক সংকট এবং জিম্মি ঝুঁকি। শোনা যাচ্ছে 10 লক্ষ ফিলিস্তিনিকে গাজা শহর ছেড়ে যেতে বলা হবে। তবুও হামাসের লড়াই থামছে না। প্রতিটি গলিতে, প্রতিটি ধ্বংসস্তূপে লুকিয়ে আছে বিস্ফোরণের প্রতিশ্রুতি। যোদ্ধাদের চোখে দেখা যাচ্ছে অটল বিশ্বাস, গাজা শুধু ভূমি নয়, এটি সম্মানের প্রতীক, এটি মুক্তির শপথ। নেতানিয়াহু বলছেন তিনি নতুন দখলদারিত্ব আক্রমণ চালাবেন, কিন্তু গাজার রাস্তায় প্রতিদিনের যুদ্ধ দেখাচ্ছে ভিন্ন দৃশ্যপট, যেখানে দখলদারের প্রতিটি অগ্রগতি মাপা হচ্ছে ক্ষয়ক্ষতির অঙ্কে, আর প্রতিরোধের প্রতিটি আঘাত ইতিহাসে খোদাই হয়ে যাচ্ছে। দখলদার যতই শক্তিশালী হোক, গাজার মাটিতে যুদ্ধের নিয়ম অন্য। এখানে জয়ের সংজ্ঞা বদলে যায়, এখানে বেঁচে থাকার নামই বিজয়। গাজার আকাশে এখনো ড্রোনের গুঞ্জন, যুদ্ধ বিমানের গর্জন, কিন্তু মাটিতে প্রতিধ্বনিত হচ্ছে আরেক সুর, আমরা হার মানব না। হামাসের শক্তি শুধু অস্ত্রে নয়, তাদের বিশ্বাসে, তাদের শিকড়ে, এবং এই বিশ্বাসই ইসরায়েলের প্রতিটি কৌশলকে বারবার ব্যর্থ করছে। এ যেন এক যুদ্ধ যেখানে গোলা বারুদের শব্দের সাথে মিশে আছে মানুষের অদম্য ইচ্ছা শক্তি। গাজা এখন শুধু একটি যুদ্ধক্ষেত্র নয়, এটি দখলদারের দুঃস্বপ্নের নাম। ইয়েমেনি সশস্ত্র বাহিনী কি 4 মিলিয়ন ইসরায়েলিকে জীবনের জন্য দৌড়াতে বাধ্য করেছে? ইয়েমেনিদের প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র আইডিএফ এর ঢাল ভেদ করে গেছে। ইয়েমেনিরা আবারও বেনগুরিয়ন বিমানবন্দরে বোমা ছুড়েছে। গাজায় বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়ার মধ্যে ইরান সমর্থিত গোষ্ঠীর কাছ থেকে ইসরায়েল বড় ধাক্কা পেয়েছে। ইয়েমেনিরা ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরে সফল ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। একটি টেলিভিশন বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র দিয়ে বেনগুরিয়ন বিমানবন্দরে আঘাত করেছে। ইয়েমেনি গোষ্ঠীর মতে এই হামলা বিমানবন্দরকে স্থবির করে দিয়েছে। এই হামলার ফলে 4 মিলিয়নেরও বেশি ইহুদি আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী দাবি করেছে। অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে।
হামলার পর ইতালীয় বিমান সংস্থাগুলি বেন গুরিয়নের ফ্লাইট স্থগিতাদেশ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে। আইডিএফ জানিয়েছে তারা ইয়েমেনি ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে, কোনো ক্ষতি বা আহত হওয়ার কথা জানায়নি। সাইরেনের পরে ইসরায়েলি আকাশসীমায় একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, আইডিএফ এর এক বিবৃতিতে জানিয়েছে। ইসরায়েলি প্রধান শহরগুলিতে একাধিক সাইরেন বেজে ওঠে, যা ব্যাপক আতঙ্কের সৃষ্টি করে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ১৮ মার্চের পর থেকে ইয়েমেন থেকে ইসরায়েলে ছোড়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণটি ছিল ৬৭তম। ২০২৫ সালের মার্চ মাসে হামাসের সাথে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলের ওপর পুনরায় আক্রমণ শুরু করে। ইসরায়েলি প্রতিবেদক ডোরন কাদোস বলেছেন, জুলাই মাসেই ইসরায়েলে ১৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রতিশোধ হিসেবে ইসরায়েল ইয়েমেনে হুথি সম্পর্কিত একাধিক ঘাঁটিতে আঘাত করছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ইসরায়েলের শাসন ব্যবস্থা গোটা বিশ্বের জন্য হুমকি। তাদের আগ্রাসন বন্ধে এবং গাজা অবরোধ প্রত্যাহারে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতেই হবে। তিনি জানান, বর্তমানে গাজার জনগণ চরম খাদ্য ও পানির সংকটে ভুগছে, যা কোনো মানবিক বিবেচনাতে গ্রহণযোগ্য নয়, বিশেষ করে আরব ও মুসলিম দুনিয়ার কাছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এরপর থেকেই নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে দখলদারদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনিরা। বিশেষ করে লোহিত সাগর ও ইসরায়েলি বন্দরে তারা তাণ্ডব চালিয়েছে। এ কারণে আমেরিকা ও দখলদার সেনাদের হামলার শিকার হয় ইয়েমেনি সশস্ত্র বাহিনী। কিন্তু তাতে মোটেও দমেনি ইস্পাত দৃঢ় যোদ্ধারা। নেতানিয়াহুর নেতৃত্বে চলা আগ্রাসনের বিরুদ্ধে চোখে চোখ রেখে প্রতিরোধ গড়ে তুলেছে তারা। এদিকে গাজায় গণহত্যা বন্ধ করছে না দখলদার ইসরায়েল। মানবিক সহায়তার নামে পবিত্র ভূমির বাসিন্দাদের হত্যায় মেতে উঠেছে বেনিয়ামিন নেতানিয়াহুর সেনারা। আর এরই মধ্যে গাজা উপত্যকায় দেখা দিয়েছে চরম খাদ্য ও মানবিক সংকট। দিমনার আকাশে রহস্য, ইসরায়েলের পারমাণবিক ছায়া। একটা ছবি স্যাটেলাইটের তোলা, আর সেই ছবিতেই উঁকি দিল ভয়ঙ্কর এক সত্য। ইসরায়েল আবার নতুন করে পারমাণবিক আগুন জ্বালাচ্ছে। দিমনা শহরের কাছে নেগেভ মরুভূমির বুক চিরে উঠছে নতুন ভবন। বিশাল কংক্রিটের দেয়াল, ভূগর্ভে বহু তলা, মাথার উপর ঘুরছে ক্রেন। দৃশ্যটা একেবারেই সামরিক, একেবারেই গোপন। শিমন পেরেস নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্র পশ্চিম এশিয়ায় ইসরায়েলের সবচেয়ে রহস্যময় জায়গা। বহু দশক ধরে তারা দাবি করে না, অস্বীকারও করে না, অথচ বিশ্বজুড়ে সবাই জানে এটাই ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের কেন্দ্র। ৫ জুলাই প্ল্যানেট ল্যাবসের তোলা ছবি বিশ্লেষণ করে ৭ জন বিশেষজ্ঞ একসুরে বলেছেন, এটা নিছক গবেষণা নয়, এটা পারমাণবিক অস্ত্র কর্মসূচির অংশ। ৩ জন বিশেষজ্ঞ মনে করছেন সেখানে তৈরি হচ্ছে একটি নতুন ভারী পানির চুল্লি, যেখানে প্লুটোনিয়াম উৎপাদন হবে, যা সরাসরি পারমাণবিক বোমায় ব্যবহারযোগ্য। অন্য ৪ জন বলছেন এটা হতে পারে অস্ত্র ভাণ্ডার, যেখানে নিরাপদে রাখা হবে পারমাণবিক বোমা। যেটাই হোক, সত্য একটাই, ইসরায়েল আবারও পারমাণবিক শক্তি বাড়াচ্ছে। অস্বীকার আর নীরবতা। ইসরায়েল সরকার কোনো মন্তব্য করছে না, যুক্তরাষ্ট্রও চুপ। তাদের নীতি একই, না স্বীকার না অস্বীকার। কিন্তু সবাই জানে ইসরায়েলের হাতে অন্তত ২০০ থেকে ৪০০ পারমাণবিক ওয়ারহেড রয়েছে। পশ্চিম এশিয়ায় একমাত্র অপ্রচলিত অস্ত্রের মালিক তারা, অথচ তারা কখনো এনপিটি বা পারমাণবিক বিস্তার রোধ চুক্তি স্বাক্ষর করেনি, কোনো আন্তর্জাতিক পরিদর্শককেও ঢুকতে দেয় না। এই দৃশ্য চোখে পড়ছে এক ভয়ঙ্কর দৃশ্যের ভেতর। ১৩ জুন ইসরায়েল হঠাৎ করেই ইরানে হামলা চালায়, মেরে ফেলে সামরিক কমান্ডার, বিজ্ঞানী, এমনকি সাধারণ মানুষ। এরপর আমেরিকা যোগ দেয়, ৩টি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা ফেলে। ইরানের শান্তিপূর্ণ কর্মসূচিকে ভেঙে চুরমার করা হয়, অথচ ইসরায়েলের বোমা বানানোর গোপন কাজ চলছেই। এটাই টুইস্ট। যাকে অভিযুক্ত করা হয় তার বিরুদ্ধে আগ্রাসন, আর যিনি আসল বোমা রাখেন তার জন্য নীরব সমর্থন। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে ভারী পানির চুল্লি ব্যবহার করে আসছে। এখানেই তৈরি হয় প্লুটোনিয়াম, এখানেই জন্ম নেয় ট্রিটিয়াম, যা পারমাণবিক বিস্ফোরণকে আরও মারাত্মক করে। এখন নতুন করে ভবন উঠছে মানে ইসরায়েল ভবিষ্যতের যুদ্ধের জন্য তার অগ্নিশক্তি দ্বিগুণ করছে। দিমনার আকাশ এখন শান্ত, মরুভূমি নিস্তব্ধ, কিন্তু সেই নীরবতার নিচে হয়তো চলছে আগুনের খেলা। ভূগর্ভের দেয়ালের ভেতর তৈরি হচ্ছে হয়তো নতুন চুল্লি, হয়তো অস্ত্র ভাণ্ডার।
কিন্তু একটাই সত্য স্পষ্ট হয়ে উঠছে, যখন ইরানকে অভিযুক্ত করা হয় তখন ইসরায়েল গোপনে নিজের পারমাণবিক ছায়া আরও গভীর করছে। এটা কেবল নির্মাণ কাজ নয়, এটা এক অঘোষিত ঘোষণা। ইসরায়েল আবারও পারমাণবিক খেলায় অগ্রসর হচ্ছে। ফিনিক্সের মতো ইরান, ধ্বংসস্তূপ থেকে নতুন উত্থান। আগুনে পুড়ে ধ্বংস হয়ে গিয়েও আবার উঠে দাঁড়ায় ফিনিক্স পাখি। আজ সেই উপমায় যেন ইরানের জন্য সবচেয়ে মানানসই। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমা কিংবা টমাহক মিসাইল যা অন্য দেশে মৃত্যুবার্তা বয়ে আনে, তা ইরানের জন্য যেন সামান্য আঁচড়। আর তাই ছায়ের স্তূপের মাঝে ইরান আবারও জেগে উঠছে আরও শক্তিশালী হয়ে। ভাঙা গড়ার প্রতিযোগিতা। গত জুনে ইসরায়েলি বিমান হামলায় কেঁপে উঠেছিল মুজদি সাইট। একের পর এক বিস্ফোরণে মাটিতে মিশে গিয়েছিল গবেষণা কেন্দ্র। স্যাটেলাইট ছবিতে ধরা পড়ে দিনরাত এক করে ক্রেন, বুলডোজার ব্যস্ত ভবন ভাঙতে, ধ্বংসাবশেষ সরাতে। যেন প্রতিযোগিতা চলছে মুহূর্তে সবকিছু মুছে ফেলার। তবে এ শুধু ভাঙা ভবন সরানো নয়, বরং এক গোপন ইতিহাস লুকিয়ে ফেলার চেষ্টাও বটে। ইরানের গোপন রহস্য। ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি বলছে, এ তাড়াহুড়োর আসল কারণ সম্ভবত গবেষণার চিহ্ন মুছে ফেলা। তাদের ধারণা, ওই গবেষণা সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরির সঙ্গে যুক্ত হতে পারে। প্রতিষ্ঠানটির প্রধান ডেভিড অলব্রাইট বলেন, ইরান চাইছে সবকিছু নতুন করে শুরু করতে। কিন্তু ইরান বারবার বলছে তাদের কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ উদ্দেশ্যে, বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা গবেষণার জন্য। জাতিসংঘে ইরানের মিশন এই অভিযোগে কোনো মন্তব্য করেনি। আন্তর্জাতিক চাপ ও দ্বন্দ্ব। ইসরায়েলি হামলা ও মার্কিন আঘাতের পর থেকে আন্তর্জাতিক পরিদর্শন কার্যক্রম বন্ধ। IAEA প্রধান রাফায়েল গ্রসি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান আইনের দিক থেকে বাধ্য, পরিদর্শকদের ঢুকতে দিতে হবে। তিনি দাবি করেছেন, শুধু ফর্দু, নাতানজ বা ইস্পাহান নয়, সব স্থাপনায় ঢুকতে হবে। অন্যদিকে ইউরোপের 3 দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি 2015 সালের চুক্তি অনুযায়ী জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা আবার চালু করার প্রস্তুতি নিচ্ছে। কারণ ইরানের কাছে 400 কিলোগ্রামের বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে, যার বিশুদ্ধতা প্রায় অস্ত্র তৈরির পর্যায়ে পৌঁছে গেছে। গোপন প্রকল্পের ছায়া। IAEA বলছে, মুজদি সাইটের যোগসূত্র ছিল আমাদ প্ল্যান্টের সঙ্গে। ধারণা করা হয় এটি এক গোপন প্রকল্প যা 2003 সালে শেষ হয়। ইসরায়েলের হামলায় ধ্বংস হওয়া ভবনগুলোর একটি যুক্ত ছিল অ্যাপ্লাইড ফিজিক্স ইনস্টিটিউটের সঙ্গে, আরেকটি শাহিদকারিনী গ্রুপের সঙ্গে, যারা ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক প্রকল্পে জড়িত বলে দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞার আওতায়। সব মিলিয়ে একদিকে ধ্বংসস্তূপ সরানোর দৌড়ঝাঁপ, অন্যদিকে আন্তর্জাতিক চাপ ও কূটনীতির দাবা। প্রশ্ন উঠছে, ইরান কি সত্যিই গোপনে পারমাণবিক বোমার পথে হাঁটছে, নাকি নিজের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই করছে? যাই হোক, নিশ্চিত একটি বিষয় আছে, প্রতিটি হামলার পর ইরান আরও দৃঢ় হয়ে উঠছে। ধ্বংসের ভেতর দিয়েই তারা যেন নতুন করে জন্ম নিচ্ছে, এক ফিনিক্সের মতো। আর বিশ্ব দেখছে, কোনো মিসাইল, কোনো বোমাই ইরানের অগ্নিশক্তিকে নিভিয়ে দিতে পারছে না। হারিয়ে গেছে কি ইরানের পারমাণবিক অস্ত্রের উপাদান? কল্পনা করুন, এক সকালে হঠাৎ জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA ঘোষণা করলেও ইরানের ইউরেনিয়াম মজুদের সঠিক হিসাব তাদের কাছে নেই। যেন হাওয়ায় মিলিয়ে গেছে সেই তথ্য। এই খবরে কেঁপে উঠল ওয়াশিংটন, তেল আবিব আর ইউরোপের রাজধানীগুলো। প্রশ্ন জেগেছে, হারিয়ে গেছে কি পারমাণবিক অস্ত্রের মূল উপাদান, নাকি ইরান দেখালো তার আসল শক্তি? গোপন খেলার শুরু। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের বরাতে লন্ডন ভিত্তিক ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, IAEA এখন আর জানে না ঠিক কতটা সমৃদ্ধ ইউরেনিয়াম আছে ইরানের হাতে, অথচ এই ইউরেনিয়ামই বোমা তৈরির সবচেয়ে কাছাকাছি উপাদান। তাই আন্তর্জাতিক পরমাণু সংস্থার উদ্বেগ এখন স্পষ্ট। কোথায় গেল সেই ইউরেনিয়াম? যুদ্ধের পর নাটকীয় মোড়। কদিন আগেই ইসরায়েল আমেরিকার সঙ্গে টানা 12 দিনের যুদ্ধ শেষ করেছে ইরান। যুদ্ধ শেষ হতেই তেহরান ঘোষণা দেয়, তাদের পারমাণবিক কেন্দ্রে আর কোনো আন্তর্জাতিক নজরদারি চলবে না। এরপরই ইরানের সংসদে পাশ হয় নতুন আইন, যা কার্যত বিদেশি পরিদর্শকদের দরজা বন্ধ করে দেয়। অর্থাৎ ইরান এখন নিজের খেলা খেলছে, বাইরের কাউকে ঢুকতে দিচ্ছে না। অদৃশ্য ইউরেনিয়ামের রহস্য। সম্প্রতি IAEA-এর একটি পর্যবেক্ষক দল ইরান সফরেও যায়। তেহরান তাদের রাশিয়া নির্মিত বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে আমন্ত্রণ জানায়, কিন্তু সেই দলটি সেখানে যায়নি। ফলাফল,
আজও অজানা থেকে গেছে আসল প্রশ্ন, ইরানের গোপন মজুদের মধ্যে কি ঘটছে, আর সেই অজানাই এখন ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমাদের কাছে। ইরান বারবার বলছে তারা ইউরেনিয়াম ব্যবহার করছে শুধু বেসামরিক কাজে, বিদ্যুৎ উৎপাদনে, চিকিৎসায়, গবেষণায়, কিন্তু পশ্চিমারা জানে এটাই সেই সীমারেখা যেখান থেকে মাত্র এক ধাপ এগোলেই বোমা বানানো সম্ভব। ইউরোপের হুমকি বনাম তেহরানের শক্তি। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে চলতি মাসের শেষে আলোচনায় না বসলে ইরানের বিরুদ্ধে ফের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হবে, অর্থাৎ আবারও চেপে ধরা হবে তেহরানকে। কিন্তু ইরানের উত্তর ছিল আরও কঠিন। তারা বলেছে প্রয়োজনে এনপিটি চুক্তি থেকেও বেরিয়ে যাবে। এনপিটি, যেটি মূলত দেশগুলোকে পারমাণবিক অস্ত্র না বানানোর প্রতিশ্রুতি দেয়। ইরান যদি সেখান থেকে সরে দাঁড়ায় তবে আর কোনো আন্তর্জাতিক শক্তি তাদের থামাতে পারবে না। আজ ইরান যেন এক অদৃশ্য ছায়ার মতো দাঁড়িয়ে আছে পশ্চিমাদের সামনে। তারা কি সত্যিই পারমাণবিক অস্ত্র বানানোর পথে, নাকি কেবল রাজনৈতিক কূটনীতির দাবার চাল? আইএইই এর হিসাবের বাইরে থাকা ইউরেনিয়াম যেন এক রহস্য। এখন প্রশ্ন একটাই, ইরান কি কেবল প্রতিরক্ষার নামে খেলছে, নাকি সত্যিই তৈরি করছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শক্তি? ইসরায়েলের দুঃস্বপ্ন, ইরানের হাতে পাইলটদের গোপন প্রোফাইল। তেহরান থেকে ভেসে এলো এক হিমশীতল ঘোষণা। এই ঘোষণা যেন ইসরায়েলের সামরিক ব্যবস্থার একেবারে হৃৎপিণ্ডে এক চরম আঘাত হেনেছে। ইরান দাবি করেছে তারা ইসরায়েলি বিমান বাহিনীর পাইলট, কমান্ডার এবং ড্রোন অপারেটরদের সম্পূর্ণ গোপন তথ্য উন্মোচন করেছে। ইরানের সরকারি টেলিভিশন ও সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে জুন মাসে ইরানের ওপর ইসরায়েল যে অপ্রীতিকর হামলা চালিয়েছিল তাতে অংশ নেওয়া সব পাইলটদের পরিচয় এখন তাদের কাছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার আড়ালে লুকিয়ে থাকা এসব সেনার নাম, পরিচয়, বসবাসের স্থান, তাদের ইউনিট এবং কর্মস্থল এখন আর গোপন নেই। এটি কেবল একটি তথ্য ফাঁস নয়, এটি এক অদৃশ্য যুদ্ধের চূড়ান্ত চাল, যা ইরানের গোয়েন্দা শক্তির এক অভাবনীয় সাফল্য। এখানেই রয়েছে এক লোমহর্ষক টুইস্ট। ইরান কেবল তথ্য সংগ্রহ করে থেমে থাকেনি, তারা এর প্রতিশোধও নেওয়া শুরু করেছে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেলে যে পাইলটদের মুখ অস্পষ্ট করে দেখানো হয় তাদেরই একজন মেজর ইয়েশ অ্যাশ। 1973 সালে ইয়ম কিপ্পুর যুদ্ধে নিখোঁজ হওয়া এক পাইলটের নাতনি তিনি। এক সাক্ষাৎকারে অ্যাশ বলেছিলেন তিনি সাধারণ ইসরায়েলিদের নিরাপত্তা ফিরিয়ে আনতে চান, কিন্তু তেহরানের চ্যানেলের ঘোষণা ছিল সরাসরি এখন তিনি নিজেই আর নিরাপদ নন। এই কথাটি যেন ইরানের সামরিক মনোবলের প্রতীক। মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে ইরানের গোয়েন্দা সংস্থা স্যাটেলাইট ছবির মাধ্যমে এসব পাইলটের বাড়ি এবং তাদের গতিবিধি চিহ্নিত করেছে। তাদের এই তথ্যের ভাণ্ডার ভবিষ্যতের যে কোনো প্রতিশোধমূলক হামলার জন্য এক কৌশলগত সুবিধা এনে দেবে। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হলো এই প্রতিশোধ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন পাইলটের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। ইসরায়েলের কেন্দ্রীয় শহর ইয়াভনেতে এক পাইলটের বাড়িতে হামলার ঘটনা এর স্পষ্ট উদাহরণ। ইরানের দাবি তাদের এই পাল্টা হামলা এতই শক্তিশালী ছিল যে ইসরায়েল মাত্র 12 দিনের মাথাতেই যুদ্ধবিরতির অনুরোধ করতে বাধ্য হয়। ইরানের সশস্ত্র বাহিনী অন্তত 22 বার পাল্টা হামলা চালিয়েছিল, যার লক্ষ্য ছিল ইসরায়েলের পারমাণবিক, সামরিক এবং শিল্প স্থাপনাগুলো। এই ঘটনাগুলো প্রমাণ করে ইরানের সামরিক সক্ষমতা ইসরায়েলের ধারণার চেয়েও অনেক বেশি। প্রতিবেদনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। যখন ইরান পাল্টা হামলা শুরু করে, ইসরায়েল তখন তাদের পাইলটদের সরিয়ে স্কুলে বা অন্যান্য বেসামরিক স্থানে নিয়ে যায়। এর উদ্দেশ্য ছিল যদি ইরান সেখানে হামলা চালায় তাহলে আন্তর্জাতিকভাবে ইরানকে বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগে অভিযুক্ত করা যাবে। কিন্তু ইরান এই কৌশল বুঝতে পেরেছে এবং এমন কোনো ফাঁদে পা দেয়নি। ইরানের পক্ষ থেকে এক শীতল সতর্কবার্তা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত যা প্রকাশিত হয়েছে তা কেবল একটি নমুনা, আরও বহু গোপন তথ্য ভবিষ্যতে প্রকাশ করা হবে। এই ঘোষণা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য এক বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের এই খেলা এখন আর শুধু সামরিক শক্তি নয়, বরং গোয়েন্দা তথ্যের, যেখানে ইরান এক অভাবনীয় শক্তি হিসেবে নিজেদের প্রমাণ করে চলেছে।